ক্লাস 8 কিংবা 9 হবে, তখন আমরা হোস্টেল থেকেই একটা ব্রিগেডে গেছি। আপনি পৃথিবীর ইতিহাসে এমন পণ্ডিত মানুষদের আপনি যদি খোঁজেন তাহলে দেখবেন সবাই বামপন্থীদের ঘরানার মধ্যে, বামপন্থী চর্চার মধ্যে। বামপন্থীরা যখন পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিলেন, শাসন ক্ষমতায় ছিলেন, তখনও লড়াই ছিল, তখন একরকমের লড়াই। আর বর্তমান সময়ে 2016 সালের পর থেকে পশ্চিমবাংলার রাজনীতি একটা অন্যরকম চেহারা নিয়েছে, সেটা আমরা সবাই জানছি। একদিকে জুলুম, একদিকে অত্যাচার, একদিকে ভয়, একদিকে টাকা, এই সব মিলিয়ে কিছু কিছু মানুষকে তারা হয়তো নিজের বর্ষে আনতে পারছে। বর্তমানে আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার, দুই সরকার মিলে আদিবাসীদের যেভাবে জল জঙ্গল সাম্প্রদায়িকতার এত বাড়াবাড়ি এবং বিভাজনের রাজনীতিটা পশ্চিমবাংলায় তৃণমূলের হাত ধরেই মূলত আন্দোলন জারি আছে, জারি থাকবে, এই লড়াই চলবে। সিউড়ি স্টেশনে এসেছিলাম, আমরা গল্প করছিলাম আমি আর আমার সহকর্মী ঋতভাসের সঙ্গে। করতে করতেই স্টেশনে দেখা হয়ে গেল শীতল বাউরির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন শীতল বাউরি, নমস্কার। তিনি বামপন্থী আদিবাসী সংগঠন যেটা আছে তার জেলা সভাপতি। আজকে তিনি এই দায়িত্বে আছেন, কিন্তু তিনি অনেক ছোট থেকে ভোট করছেন। কখন থেকে ভোট করছেন আপনি? আমি নির্বাচনী সংগ্রামে প্রথম অংশগ্রহণ করি 88 সালে। 88 সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রথম ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে নির্বাচনী পথনাটক নিয়ে আমরা গ্রামে 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 প্রত্যেকদিন শো করতাম। সেখান থেকে শুরু। পরবর্তী সময়ে সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার সাথে সাথে ছোট থেকেই কি আপনি বামপন্থী, মানে আপনার তো বেড়ে ওঠা, বাড়িতে কি কেউ বামপন্থী ছিলেন? বা বাড়িতেও বামপন্থীর একটা চর্চা ছিলই। আমার বাবা, দাদু, আর তাছাড়া আমি যখন স্কুলে পড়ি, আমি নগরী হাই স্কুলের ছাত্র। নগরী স্কুলে যখন আমি পড়াশোনা করি, ক্লাস 7-8 যখন পড়ি, তখনই কিন্তু এসএফআই এর সঙ্গে পরিচয়। এবং আমার খুব মনে আছে, ক্লাস 8 কিংবা 9 হবে, তখন আমরা হোস্টেল থেকেই একটা ব্রিগেডে গেছিলাম ছাত্রদের সমাবেশে। আচ্ছা, তারপর থেকে তো এগিয়েছে। আর প্রত্যেকটি ভোটেই আপনার অংশগ্রহণ? হ্যাঁ, তারপর থেকে মোটামুটি ভাবে ভোটের অংশগ্রহণে আমার থেকেছে, বিভিন্ন ভাবেই থেকেছে। আচ্ছা, এখন কোথায় দায়িত্বে আছেন আপনার? এবারে আমি আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে সিউড়ি বিধানসভাটা দেখছি। আচ্ছা, আগেও তো আপনি যখন বামপন্থীতে ছিলেন তখন তো আপনার একরকম লড়াই ছিল, এখন তো একই লড়াই, না লড়াইটা আরো কঠিন হয়েছে? আরো বামপন্থীদের লড়াই সবসময় আছে। যখন বামপন্থীরা যখন পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিলেন, শাসন ক্ষমতায় ছিলেন, তখনও লড়াই ছিল, তখন একরকমের লড়াই ছিল। তারপরে সরকারের পরিবর্তনের পরে একটা সময় গেছে 2016 পর্যন্ত, তার একটা পিরিয়ডে লড়াই, শত্রু মানুষ, এসব নিয়ে তখন একটা প্রেক্ষাপট ছিল। আবার বর্তমান সময়ে 2016 সালের পর থেকে বিশেষ করে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা অন্যরকম চেহারা নিয়েছে, সেটা আমরা সবাই জানছি। সেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে যেটা পশ্চিমবাংলায় ছিল না, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতার এত বাড়াবাড়ি এবং বিভাজনের রাজনীতিটা পশ্চিমবাংলায় তৃণমূলের হাত ধরেই মূলত এলো। তার পরবর্তী সময়ে বিজেপিকে সঙ্গে নিয়েই কিন্তু তখন আপনি যেটা শুরু করেছিলেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মাধ্যমে, তখন তো লোকে অনেক মানবিকতার কথা বলতো, অনেক সংগ্রামের কথা বলতো। আমরা শেষ দিকে দেখতাম যে একটা মোরগের কাহিনী বলতো, একটা সূর্য উঠতো। এখন সেই নাট্যদলগুলো বলছে না কেন? প্রতিবাদে আপনাদের তারা গেল কোথায়? না, নাট্যদল বলছে না, এটা কিন্তু এটা ঠিক না। নাটক এখনো পর্যন্ত মানুষের কথাই বলে, প্রতিবাদের কথাই বলে। ভারতীয় গণনাট্য সংঘ বিশেষ করে অবশ্যই তা বলে। কিন্তু আপনি যেটা বলতে চাইছেন সেটা হয়তো কিছুটা আমি একমত হতে পারি, যে আগে যে ব্যাপক, মানে পশ্চিমবাংলায় আমাদের বীরভূমেই একটা সময় প্রায় 18টা শাখা এবং প্রস্তুতি কমিটি নিয়ে বোধহয় 24টা বা 26টা ছিল। সেই তুলনায় এখন শাখা প্রস্তুতি কমিটির সংখ্যা কমেছে, নানান কারণে কমেছে। ফলে তো স্বাভাবিকভাবেই তার গণনাট্যের সঙ্গে প্রয়োজন। না মানে তাহলে কি তখন অনুদান পেত বলে কি বেশি করে কথা বলতে? অনুদান পেত না। না, বামফ্রন্ট আমলে তো সবাই অনুদান পেত, সবাই তো অনুগ্রহ সরকারের কাছে থাকার একটা ভালো থাকার চেষ্টা করতো। না 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 না, এটা নাট্যকর্মীরা তো বেশিরভাগই বামপন্থী থাকতেন বা বামপন্থী এরকম হতেন বলেই তো সেই সময় আমরা দেখতাম। কে কত দেখুন, সত্যিকারের নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মীদের আমি যতটুকু বুঝেছি বা যতটুকু জানি, যারা একটু সচেতন মানুষ, যারা একটু ভাবনা চিন্তা করতে পারেন, তারা সবাই প্রায় বামপন্থী। আপনি পৃথিবীর ইতিহাসে এমন পণ্ডিত মানুষদের আপনি যদি খোঁজেন তাহলে দেখবেন সবাই বামপন্থীদের ঘরানার মধ্যে, বামপন্থী চর্চার মধ্যে থাকে। তাহলে আজকে তখন যারা বামপন্থী ছিল এখন তারা গেল কোথায়?
বামপন্থীরা গেল কোথায় কোথায় গেছে? এবার একটা অংশ যেটা হয়েছে বর্তমান এই সময়ে, বর্তমান সরকারের যে মানে শাসকের পক্ষে রাখার, তার জন্য যেভাবেই হোক তাকে সে খুশি কিনে করতে নেওয়া, হবে। খুশি করার জন্য, কিনে নেওয়ার জন্য, উপঢৌক যাই বলুন আপনি, সে প্রাইজ দিয়ে হোক বা অন্যান্য কোনো জায়গায় তাকে রিক্রুটমেন্ট করে হোক, এই যে কালচার, এই কালচার তো বিগত দিনে ছিল না। না, বট- তাহলে তো তখন একটা যেটা ছিল যে যদি কেউ প্রগতিশীল না বলে আমাকে, সিপিএম যদি আমাকে কুনজরে, একই তো ব্যাপার ছিল তখন তো তৃণমূলের এখন যেমন যে ভয়টা করছে সাংস্কৃতিক কর্মীরা, সেটা তো একইভাবে সেই সময়ে ছিল। না, এই কথা আমি একমত হতে পারবো না, কারণ তখনকার সেই সময়ে আমার খুব মনে আছে যে আমাদের সময়ে বামফ্রন্টের সময়েও অনেক বামফ্রন্টের বিরুদ্ধে অনেক নাট্য সংস্থা কাজ করেছেন। তাদের উদাহরণ আমি দিতেই পারি, একদম কাজ করেন নাই তা নয়, এটা থেকেছে। কিন্তু বর্তমান সময়ে তো আমরা সবাই দেখেছি যে শাসকের পক্ষে না বললে পরে কিভাবে তার উপর দিয়ে। আচ্ছা, আপনি তো এখন তো বামপন্থীদের আদিবাসী সংগঠনের মধ্যে আমি আছেন আমি বামপন্থী মূল পার্টির সঙ্গেও আছি, এবং আদিবাসী এবং সংগঠনটাও করছেন। আদিবাসী কিন্তু লোকশিল্পী সংগঠন। আদিবাসীরা তো বেশিরভাগই মূলত চলে আসছে তৃণমূলের দিকে। এই ডেউচা পাচামিতে তাদের তো জল জমিন অধিকার যেটা, সেটা তো কেড়ে নিয়েছে। আপনাদের আন্দোলন করছে। না, আমরা আন্দোলন নেই বলাটা ভুল হবে। আমরা বিশেষ করে ওখানকার আদিবাসী অধিকার মঞ্চ, আদিবাসী লোকশিল্পী সংঘ, আমি নিজে ওখানে কয়েকবার ওখানকার যারা বঞ্চিত এবং যাদের এই সমস্ত ভিটে ছাড়া করার চেষ্টা হচ্ছে তাদেরকে নিয়ে আমরা বসেছি, সভা করেছি, আন্দোলন করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, কনভেনশন করেছি। সম্প্রতি কিছুদিন আগেও আমরা শিউড়িতেও একটা বড় কনভেনশন করেছি। ফলে আন্দোলনটা জারি আছে। এবারে শাসক এই মুহূর্তে যে কৌশল নিচ্ছে আর কি, যখনই আন্দোলন সংগঠিত হচ্ছে তখনই আন্দোলনের কিছু লোককে কিনে নিয়ে তাকে কিছু একদিকে জুলুম, একদিকে অত্যাচার, একদিকে ভয়, একদিকে টাকা, এই সব মিলিয়ে কিছু কিছু মানুষকে তারা হয়তো নিজের বশে আনতে পারছে। কিন্তু আন্দোলন আছে, এবং দেউচা পাচামির এই আদিবাসীদের প্রতি এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন জারি আছে, জারি থাকবে, এ লড়াই চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার প্রভাব কি এবার কি ভোটে পড়বে, কি মনে হয়? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। আজকে আদিবাসীদের যেভাবে জল জঙ্গল জমি থেকে উচ্ছেদ করার যে চক্রান্ত, তাদের জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, বর্তমান আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার, দুই সরকার মিলে, তাতে করে আদিবাসী অধিকার, আদিবাসী মানুষের কাছে তো আমরা বলছি এবং তারা তো বুঝছেন। আজকে শিকার করা থেকে শুরু করে জঙ্গলের অধিকার যেভাবে কেড়ে নিচ্ছে, তাতে করে তো সব মানুষ তো বুঝবে এটা জঙ্গলের সঙ্গে আদিবাসীদের সম্পর্ক খুব নিবিড়। সেই জন্মলগ্ন থেকে কিন্তু তাদের আদিবাসীদের জঙ্গলের সঙ্গে একটা সম্পর্ক আছে, আজও আছে, আজও আছে। স্বভাবত এই প্রকৃতির সঙ্গে, জঙ্গলের সঙ্গে তাদের যে সম্পর্ক, যখন যখন শাসক যখন তাদের সেইখান থেকে যখন মানে কি বলবো কেড়ে নিতে চায় অধিকার, এটা কখনোই আদিবাসীরা মানবে না। উনি এখনো আশাবাদী। উনি মনে করছেন যে এখনো পর্যন্ত আদিবাসীরা সে তাদের অধিকারের জন্য লড়াই করবে। তিনি এখনো অস্ত্র হিসাবে তার সঙ্গে যোগাযোগ করবেন, তাদেরকে সেই অস্ত্রকে আরো শান দেবেন, সেই বিশ্বাস শীতল বাবুর আছেন। শীতল বাউরি দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, এখনো নিজেকে এই বয়সেও জারি রেখেছেন। এই কথা বলতে বলতে আমরা কিছুক্ষণের মধ্যেই স্টেশনে তার ট্রেনও চলে এসছে। আমরা তার সঙ্গে আমরা এগিয়ে যাব স্টেশনের দিকে। কিন্তু উনি এখনো মনে করেন যে এই যাত্রার কোনো শেষ নেই। বামপন্থী মানুষের যে অধিকার, সেই অধিকারের জন্য চিরকাল লড়াই করে যাবে, সে ক্ষমতায় থাকুক বা না থাকুক। শীতলবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আপনার ট্রেনের জন্য এবং যাত্রার জন্য আমরা শুভকামনা করি। আপনার ধন্যবাদ, যাত্রা শুভ হোক। ধন্যবাদ।